আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আমরা বেশ কয়েকটা দিন ধরে গ্রিন পার্টির বিভিন্ন জেলা, থানা, শাখায় বিষয় বিভিন্ন অসঙ্গতি নিয়ে চলমান সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আমরা লাইভ করছি, কথা বলছি ভার্চুয়াল শাখায়। তো আমি আজকে একটু ব্যতিক্রমধর্মী কাজ করলাম। সেটা হচ্ছে যে এই শাখাটা হচ্ছে একটা বিষয়ভিত্তিক শাখা। এর নাম হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের অন্যতম শর্ত গ্রিন পার্টি। আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনার মোবাইলটা দিয়ে এখানে শেয়ার করতে হবে, যুক্ত হয়েছেন মুসলিম সমাজের, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন। আমার পাশে আছেন উনি। মাসুদ ভাই, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমি আজকের এই লাইভটি যারা দেখছেন সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই সাথে আপনাকেও অভিনন্দন, শুভেচ্ছা। তো আমাদের আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন শিরোনামে লেখাই আছে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের অন্যতম শর্ত। তো যার কারণে এই যে নির্বাচন পদ্ধতি সংস্কার, অনেক মত, অনেকেরই অনেক রকম মত সেখানে জমা পড়েছে, সেগুলো জমাও দিয়েছে নির্বাচন পদ্ধতি সংস্কার কমিটি। তারপরে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়তো সামনে হবে, কারো কারো কোনো কোনো দলের ওয়েবসাইট বা দলের কাছে পাঠানো হবে। অনেক আলোচনা হলো প্রধান উপদেষ্টার অফিসে। বেশ কিছু রাজনৈতিক দলকে তারা ইনভাইট করেছিল এবং সেই বিষয় নিয়ে এখনো প্রশ্ন আছে, কাদের কাদের ডাক দিয়েছেন, এবং সকল রাজনৈতিক দলের উদাত্ত আহ্বান জানানোর ক্ষেত্রে সরকারের অনীহাই বলেন, অনিচ্ছাই বলেন বা সীমাবদ্ধতা বলেন, কি বলবেন আপনি মাসুদ ভাই? যে সর্বপ্রথম আমি বলতে চাই, সব দলকে ইনক্লুড করা যাচ্ছে না কেন, বিশেষ করে যারা কালকে যে প্রথম ধাপের সংস্কার কমিটির নেতৃবৃন্দকে নিয়ে প্রধান উপদেষ্টার কে প্রধান করে যে কমিটিটি হয়েছে সংস্কারের ব্যাপারে, রাষ্ট্র সংস্কারের ব্যাপারে, তাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তো যেখানে ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্য সংস্কার কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত তারা। এখন আমি যেটা দেখলাম, যে দলগুলো এখানে ডাকা হলো, মোটামুটি এখানে যারা বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করে আসতেছে, সমন্বয় জোট, 12 দলীয় জোট, তো ম্যাক্সিমাম হলো তাদেরই। সেই সাথে দু একটা দল আছে, যেমন নতুনত্ব হলো আমাদের যে নাগরিক কমিটি, সেই সাথে ছাত্রদের একটা প্রতিনিধি, তারা মিলেই এই আলোচনা হয়েছে। তো এটা সব রাজনৈতিক দলের অংশগ্রহণ যদি বলা হয় তো এটা ভুল হবে। আংশিক কিছু রাজনৈতিক দলকে নিয়ে এই আলোচনার সভাটা হয়েছে, এটা বলা যায়। এখন বড় বিষয় হলো যাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে, তো এখানে আমি ওনাদের যে 26টা দলের কথা বলা হয়েছে, এই 26টা দলের এই যারা এই আলোচনা অংশগ্রহণ করেছে ম্যাক্সিমাম নেতাদেরকে আমি হয়তো ব্যক্তিগতভাবে আমার পরিচয় আছে বা ওনাদের সাথে আমি চিনি, কার কেমন রাজনৈতিক দূরদর্শিতা, কেমন মন মানসিকতা, তারা আগামী দিনে ক্ষমতায় গেলে রাষ্ট্রের কি কতটুকু কল্যাণ করতে পারবে, কি করতে পারবে, এই বিষয়ে আমি অনেকটাই অবগত, তাদের চিন্তা চেতনা নিয়ে। এখন বলতে গেলে আসলে দেখি এই রাজনৈতিক দলগুলোর আমার অভিজ্ঞতা থেকে বলে যে হাতে গোনা মুষ্টিময় কয়েকজন নেতা ছাড়া
ম্যাক্সিমাম হলো ক্ষমতা যে লুটপাট করা, জি, হালুয়া রুটির ভাগাভাগি, আচ্ছা এগুলো নিয়ে এরা ব্যস্ত থাকবে। আচ্ছা কারণ এরা আসলে রাষ্ট্র নিয়ে এদের তো তেমন কোনো চিন্তা আমি অতীতে দেখি নাই। আচ্ছা আচ্ছা এদের মন মানসিকতা হলো, দেখেছি যে আগামী দিনে বিএনপি ক্ষমতা যাবে, বিএনপির সাথে আমরা থেকে যদি এমপি 2-1টা পাই তো আলহামদুলিল্লাহ ভালো, আর এমপি যদি না হয় তাহলে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যে সরকারি পোস্ট পদবিগুলো আছে জি, আমরা এগুলো ভাগাভাগি করে আমরা নিতে পারবো। জি, তাহলে তারা কিন্তু রাষ্ট্রের যে 54 বৎসর ধরে হ্যাঁ, যে ঘুণে ধরা অবস্থায় আছে সংস্কার, যেমন আমাদের বিচার বিভাগ, তারপরে হলো আপনার যোগাযোগ ব্যবস্থা, তারপরে হলো অর্থনীতি, নির্বাচন, তারপরে হলো আপনার সংস্কৃতি, শিক্ষা, এই বিভিন্ন যে খাতগুলো, যে অর্গানগুলো রাষ্ট্রের অর্গানগুলো কিভাবে ডেভেলপ করা যায় এই বিষয়ে তো এই বিষয়ে তাদের আসলে মন মানসিকতা আমি দেখি নাই। আচ্ছা আচ্ছা, হাতে গোনা 2-1 ছাড়া আমার জানা মতে এর ভিতরে একজন পেয়েছি যিনি রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, নামটাই বললেই ভালো হয়, যিনি হলো হাসনাত কাইম সাহেব। ওনার একটা চিন্তা রাষ্ট্র নিয়ে, রাষ্ট্র সংস্কার কিভাবে ছিল, একটা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে আলোচনা পূর্ব থেকে দেখেছি করেছে। আর আরো উল্লেখযোগ্য 2-1 আছে বলা যায় চিন্তা চেতনা করে। এছাড়া ম্যাক্সিমাম যা দেখেছি যারা গিয়েছে সেখানে, যে এরা ওই চিফ অ্যাডভাইজার আর সান্নিধ্যে যাব এই জন্য আমরা ভালো স্যুট টাই প্যান্ট পরে বড় দামি গাড়ি হাঁকে যাইতেছি, বিভিন্ন ক্যামেরা আমাদেরকে দেখাইতেছে আগামী দিনে আমরা দেশের বড় কিছু হমু, ভালো কিছু করতে পারবো, অথবা ক্ষমতা গেলে লুটপাট করব, হালুয়া রুটির ভাগাভাগি করতে পারবো। তো আসলে এই ধরনের মন মানসিকতার লোকজনই বেশি। হালুয়া রুটি তো আমি জানি সবে বরাতে ভাগাভাগি হয়, সবে বরাত গেল হালুয়া রুটি খেতে পারলাম না, এই প্রচলনটা কিন্তু বহু আগে ছিল। বাড়িতে বাড়িতে হালুয়া রুটি পাঠানো হতো নারিকেলের, এবং সে সাথে আমার আম্মা যখন বেঁচে থাকতেন, এবং সে সাথে নারিকেল, তারপরে ডাউলের, অনেক প্রকারের চাউলের রুটি, সেগুলো আসলে মানে এখন প্রচলন নাই। আমাদের পরিবারবর্গ বলে যে এটা তো এখন ঠিক মতো ম্যাচ করছে না, এখন নাকি ধর্মের কালচারই নাই। তবু আমরা এই হালুয়া রুটির ভাগের কথা শুনে আপনার কাছ থেকে মানে ভালোই লাগলো, যে যারা যারা প্রধান উপদেষ্টার আলোচনায় গিয়েছেন তাদেরকে আপনি এবার বলেছেন যে বেশ আতটাত লাগিয়ে কোট টাই পরে গিয়েছেন, কিন্তু তারা নিজে থেকেও কনফার্ম মুখ থেকে বলেনি, মুখ ফসকে, যে আমাদের ছোট ভাইরাও আছে যারা এখনো রাজনীতি করতে চায় বা করে, তাদেরও কোনো রাজনৈতিক পরিচয় আছে, সবাইকে কেন ডাকেননি জাহাপনা? যেমন আগে রাজার আমলে রাজা জাহাপনা বলতো কিন্তু না, এখন এমন অবস্থা আছে যে অনেকে বলছে যে ভাই আমাদের তো বলারই সুযোগ নাই, যা বলার ওস্তাদ বলেছেন, এবং উনি বলেছেন জাহাপনা আপনাদের সব কিছু পাঠাই দেবো আপনাদের ওয়েবসাইটে, আপনাদেরকে জানানো হবে। তো কেউ কেউ আবার রসিকতা করেছেন যে ডক্টর ইউনুসকে মোদিও চেনে নাই, ডক্টর ইউনুসকে অনেকেই চেনে নাই, উনি অনেক বড় সুপার একটা মানে অনেকে আবার মাল বলে সম্বোধন করেছেন, স্পেশাল খেলোয়াড়, উনি একটা স্পেশাল খেলোয়াড়। উনি এতগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে ওখানে ঘোল খাইয়ে দিয়েছেন। ঘোলটা কি? যে আপনি সব পেয়ে যাবেন, যারা যারা পক্ষে আছেন তারা তারা সেটা ডকুমেন্টারি থাকবে বলেন, যারা যারা বিপক্ষে আছেন এ সমস্ত সংস্কার তারা তারাও বলেন, সেটাও ডকুমেন্টারি থাকবে। তো এই কারণে রাজনৈতিক দলগুলো কিন্তু একটা মানে চাপের মধ্যে আছে, তাই না? আসলে বাস্তবতা বলতে কি, যদি আমি ডক্টর ইউনূস সাহেব উনি যে উদ্যোগটা নিয়েছে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। যদিও গত 2 দিন আগে আমাকে এই বিষয়ে আপনি একটা টক শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন, কথা বলেছিলাম, তো সেটা আমি বিষয়টা টোটালি বুঝতে পারি নাই, আমি আসলে জিনিসটা পড়ছিলাম না। পরে আমি যখন কালকে এটা অ্যানালাইসিস করলাম দেখলাম যে না, এটা ওনার ঠিক আছে এই উদ্যোগটা। উনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দেখেছে যে যেহেতু সংস্কার কমিটি একটা প্রস্তাবনা প্রস্তুত করেছে, ওনাদের সাথে পরামর্শ প্রয়োজন আছে। হ্যাঁ, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ ডক্টর ইউনূস সাহেবের। আচ্ছা, তো এখন উনি উদ্যোগটা নিয়েছে ভালো, কিন্তু যাদেরকে নিয়ে এই আলোচনাটা করবেন বা করতেছেন, এই আলোচকরা আসলে কে কেমন বা তারা এই বিষয়ে কতটুকু
ওনাকে পরামর্শ দিতে পারবেন বা কারা দিতে পারবেন, এই বিষয়টাই হলো প্রধান। আচ্ছা, এখন একসাথে একটু থামাই, মানে আপনাকে থামাইতে খুব মজা লাগে, কারণ আপনি তো মানে এনসাইক্লোপিডিয়ার মতো হুড় হুড় করে বলতেই থাকেন, এআই টেকনোলজি, চ্যাট জিপিটির মতো। কালকে একটা আলোচনায় আমি প্রেসকে বলেছিলাম যে মুরগি আগে না ডিম আগে। ব্যাপক হই হুল্লোড় হয়েছিল, আমার বক্তৃতা খুব মানে খুব স্পিডি ছিল এবং অনেক তালি টালি পড়েছিল। আমরা তখন মানে অনেক সময় বলে না আমরা আওয়ামী লীগেরও না বিএনপিরও না, কিন্তু আমরা তো অন্যায় দুর্নীতি এগুলোর বিরুদ্ধে, ফ্যাসিস্ট বিরোধী, এটা সবাই জানে। বেসিক্যালি যারা অন্যায় দুর্নীতি করবে না, যারা ফ্যাসিস্ট না, আমরা তাদের পক্ষেই। সে যদি মিলে যায় বিএনপির সঙ্গে, সে যদি মিলে যায় গণতন্ত্র মঞ্চের সঙ্গে, তাদের কিছু করার নাই, বা মিলে যায় জামাতের সঙ্গে। কিন্তু আমি বলেছিলাম একটি কথা, যে মুরগি আগে না ডিম আগে, মানে দুই পক্ষ দুই রকম মতবাদ হাজির করেছে। একটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে দেও, তাহলে এটা ঠিকঠাক মতো হবে। এবার কেউ বলছে যে স্থানীয় সরকার পরে দিলে এই পরবর্তী জাতীয় নির্বাচনে যারা জয়লাভ করবে তাদের প্রভাব ওখানে পড়বে। আবার কেউ বলেছে, যেমন আন্দালি পার্থ বলেছে, যে যদি নির্বাচনের আগে স্থানীয় সরকারের মতো নির্বাচন দেওয়া হয়, সেখানে 5,500 ইউনিয়ন কাউন্সিল আছে, সেখানে গন্ডগোল হওয়ার সুযোগ থাকে, যেহেতু এটা রাজনৈতিক অনেক প্রভাব পড়ে। তো সেক্ষেত্রে এই গন্ডগোলগুলো উনি এড়িয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন আন্দালি পার্থ, যে স্থানীয় সরকার নির্বাচনটা পরেই হোক। তো এখন আমার ওই প্রশ্নের অ্যান্সারটা আপনি দিবেন, মুরগি আগে না ডিম আগে? আসলে স্থানীয় সরকার নির্বাচন আগে বা পরে, এটা হলো প্রশ্ন মূলত। তো আমি বলতে চাচ্ছি যে পার্থ সাহেব আসলে বিএনপি কে আপনার তেল মাখতে যাই এই কথাটা বলেছে, যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় হানাহানি মারামারি অনেক পারবে। এটা বিএনপি কে তেল মারার জন্য এই কথাটা বলেছে, কারণ উনি তো এক সিটের রাজনীতি করে, যে উনি বিএনপির সাথে গেলে বিএনপি ওনাকে একটা সিট দেবে, উনি এমপি হবে, সংসদে যাবে, এর বেশি কিছু চিন্তা ওনার নাই। যদি উনি তাচ্ছিল্য করছেন, আমি তাচ্ছিল্য করতেছি এই অর্থে যে উনি সত্যিকারের যদি দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ হতো, তাহলে কখনোই উনি এই কথা বলতে পারতো না। কেননা আমরা দেখেছি গত 54 বছরের ইতিহাসে দেশ স্বাধীনের, যে যতবারই দলীয় সরকার অধীনে কোনো নির্বাচন হয়েছে, সেখানে সরকারের একেবারে প্রত্যক্ষভাবে তারা ওই নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। হ্যাঁ, এবং আমরা ইতিহাস এই সাক্ষী, যখন যে দল রাষ্ট্র ক্ষমতায় থাকে তারাই চায় তাদের অধীনে যে এমপি থাকে, এই এমপিরা ওই চেয়ারম্যান নির্ধারণ করে কে চেয়ারম্যান। তাহলে এমপিদের একটা সুবিধা হয় টাকা কামানোর, ওই চেয়ারম্যান নমিনেশনের জন্য এমপিরা আবার ইনকাম করতে পারে। তখন যে ওই এমপির লোকজন আবার ওই চেয়ারম্যানকে জিতাইতে যায়, সেখানে বিভিন্ন ভাবে তারা নির্বাচনকে। তাহলে কি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে সমস্যা না অসমস্যা? জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন তো অবশ্যই হতে হবে, কারণ স্থানীয় নির্বাচন নিরপেক্ষ নির্বাচন। কিন্তু আন্দোলিক পাথরের যুক্তিটাকে আপনি মানে ধোপে টিকলো না কেন? না, এটা তো আমি একেবারে বলছি, সে তো এক সিটে নির্বাচন করে, সে তো এক সিটের রাজনীতি করে, সে তো আর সমষ্টিগত রাষ্ট্রের স্বার্থে, দেশের জনগণের আপামর জনগণের স্বার্থে যে রাজনীতি, সেটা কিন্তু তারা করে না। এই যে শুধু আন্দোলন পারতই না, এই সেম কথাটা বলেছে মোস্তাফিজুর রহমান ইরান, আমি দেখেছি কালকে। না, কিন্তু এই যুক্তি তো একদম উড়িয়ে দিতে পারেন না। না, এই যুক্তি নির্বাচনের আগে একটা গন্ডগোল লাগবে, আপনার জাতীয় নির্বাচনের আগে গন্ডগোল লাগবে, তো এই দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় সেখানে তো গন্ডগোল লাগবে না, এটার কি সিকিউরিটি আছে? দলীয় সরকার বলতে আমরা তো অতীত দেখেছি যে দলীয় সরকারের অধীনে বলতে আপনি কি বোঝা যাচ্ছে? যে যখন আপনার জাতীয় সরকার হবে না, জাতীয় সরকার না, অর্থাৎ হলো বিএনপি যেটা চাচ্ছে, যে বিএনপি চাচ্ছে যে জাতীয় নির্বাচনের পরে তারা সরকার গঠন করবে, তারপর তাদের অধীনে নির্বাচন হবে। তো বিএনপি তো বলেইছে যে তারা সরকার গঠন করবে, তখন জাতীয় সরকার করবে। কিসের জাতীয় সরকার করবে? দলীয় সরকার, জাতীয় সরকার সবগুলো দলের থেকে প্রতিনিধি রাখবে। ওটা হলো ওই যে পাগলের পোলাব আর কি। মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা তারা অসত্য বলেছেন? এটা সত্যতার কি আছে? জাতীয় সরকার কি তখন হয় নাকি? বিএনপি সংখ্যাগরিষ্ঠ সিটে জয়লাভ করবে, তারা সংখ্যাগরিষ্ঠ সিটে জয়লাভ করে যারা তাদেরকে মনোনীত ব্যক্তি, যারা তাদের ভালো মনে করবে, তাদেরকে এমপি বানাবে, তাদেরকে মন্ত্রী বানাবে, মন্ত্রী ঠাই দিবে। সেখানে জাতীয় সরকার হয় কিভাবে? এটা তো মানুষের সাথে একটা শুভঙ্করের ফাঁকি, ধোকা দেওয়া ছাড়া কিছু না। তাহলে জাতীয় সরকার মানে ওই নির্বাচনের আগে হলেই ভালো নাকি? জাতীয় সরকার হতে পারে এখন হতে পারে, এখন সাংবিধানিক সংকট চলতেছে দেশে, এই অবস্থায় এখন জাতীয় সরকার হতে পারে।
একটা প্রস্তাব দিল নূর এই সরকারকে, ভিপি নূর বললেন যে যারা 5 বছর নির্বাচনে দাঁড়াবেন নেবেন কাউকে দিয়ে উপদেষ্টা পরিষদকে আর একটু বড় সড়ো করা যায় কিনা। তা আমি আবার ভিপি নূরের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলাম যে তাহলে আমি 5 বছর নির্বাচন করতাম না, আমাকে উপদেষ্টা বানায় দাও। তা দেখলাম যে নূর আমার হোয়াটসঅ্যাপে একটা লাইক মেরেছে, আঙ্গুল দেখাইছে। জানি না এটাকে কোন আঙ্গুল দেখাইলো, বৃদ্ধাঙ্গুলি দেখাইলো নাকি মানে সম্মতি জানালো, আমি বুঝলাম না। তো নূর অত্যন্ত ভালো মেধাবী যুবনেতা, যাকে বলে এখন রাজনীতিতে এখন নতুন একটি স্টার। তা নূরের কথা কোন সময় মানে হয় না, বেহাত হয় না, ভুল হয় না। নূর যখন লাইক দিয়েছে, আমি আপনাকে সাক্ষী রেখে আপনাদেরকে বলতে চাই যে 5 বছর আমি নির্বাচন করব না যদি এই উপদেষ্টা পরিষদের ব্যাপ্তি মানে পরিসর বড় করে, তাহলে সেখানেও আমি কাজ করতে রাজি আছি। যেহেতু আমি এখন বেকার আর আমার পরিবারের চাপও আছে যে আপনি যখন বেকার, তুমি যখন বেকার, তাহলে এবার থাকার দরকার নেই একার, তুমি ঢুকে পড়ো উপদেষ্টা পরিষদে। আপনি কি বলবেন? আমি একটু আপনার সাথে এই বিষয়ে আলোচনা করে আমি নারী নেত্রী এলিজা রহমানের কাছে যাব, উনি ওই বিষয়ে কথা বলবেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের অন্যতম শর্ত। এখন যে কথাটি আপনি বলেছেন বিভিন্ন রাষ্ট্রের, ওদেরকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ এই তরুণ প্রজন্ম ওরা রাষ্ট্র নিয়ে গবেষণা করে, ওরা রাষ্ট্র নিয়ে চিন্তা করে। আমার এখন এই যে উপদেষ্টা পরিষদে যারা আছে, উপদেষ্টা পরিষদে যারা আছে যে নাহিদ, তারপর হলো আপনার হলো আসিফ ভুঁইয়া, তারপরে মাহফুজ সার্জিস, তারপরে আপনার হাসনাত আব্দুল্লাহ, এই ছেলেদেরকে আমি পছন্দ করি, কেননা এরা রাষ্ট্র নিয়ে গবেষণা করে, উন্নয়ন নিয়ে চিন্তা করে। তো আর যারা এই যে এখন উপদেষ্টা এই পরিষদের কালকে যে প্রোগ্রাম করলো, এদের তো রাষ্ট্র নিয়ে চিন্তা নাই। এদের এই যে রাজনৈতিক ছোট ছোট দল, মানে বিএনপির নেতৃত্বে বেশ কিছু একেবারে 26টা দল, যুগপথের 26 দল, বিশাল বিশাল বড়, এরাও আমাদের রাজনৈতিক না, এদেরকে আমি ছোট করতেছি না, আমি সবাইকে বলতেছি না, এখানে হাতে গোনা কয়েকজন ছাড়া, আমি তো চিনি এদেরকে ব্যক্তিগত ভাবে, কতিপয় বাদে কতিপয় কয়েকজন ছাড়া ম্যাক্সিমাম এরা হালুয়াটির ভাগাভাগি রাজনীতি করে, ওরা তো রাষ্ট্র নিয়ে গবেষণা করে না। আমি এই কথা, রাজনীতি তো তারা করবে, দল তো তারা করবে যারা রাজনীতি গবেষণা করে, চিন্তা করে জনগণকে নিয়ে। আমার বক্তব্য আমরা কথা বলছিলাম বাংলাদেশ, তবে আমি এক মিনিট শেষ করি, তবে শেষ হইল না শেষ, আপনার কাছে আবার আসবো। বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন, আমি সবসময় তাকে বলি যে বুদ্ধিতে ঠাসা, কিন্তু উনি আমাদের ছায়া সরকারেরও পররাষ্ট্র মন্ত্রী এবং উনি সেই সাথে আমাদের আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সমন্বয়ক এবং উনি সেই সাথে মুসলিম সমাজের চেয়ারম্যান এবং আমরা একসাথে এই পলিটিক্স ক্লাবটাকে চালাই। পলিটিক্স ক্লাবেরও উনি একজন সমন্বয়ক, আমি প্রধান সমন্বয়ক। তো যেহেতু আমি এখন গ্রিন পার্টি লেভেল প্লেইং ফিল্ড এই গ্রুপ থেকে, এই ভার্চুয়াল শাখা থেকে, বিষয়ভিত্তিক শাখা থেকে আমরা যোগ দিয়েছি, আপনার সঙ্গে আবার এই বিষয়ে একটু কথা বলবো। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে এই আলোচনার বিষয়ে জের ধরে আমরা একজন নারী নেত্রীর সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো, যিনি এই লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে 2 মিনিট বলবেন। এলিজা রহমান। লেভেল প্লেইং ফিল্ড মানে এখন যে তারা যে মানে ডক্টর ইউনূসের সাথে দেখা করতে গেছে, এইটার ব্যাপারে না কি রকম? না, এটা তো আছে, এটা তো আনুষঙ্গিক আলোচনার মধ্যে এসেছে, কিন্তু নির্বাচনের জন্য একটা সমতা দরকার, লেভেল প্লেইং ফিল্ড দরকার। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। না, আমি মানে একটা বিষয় আমি মাসুদ ভাই এখানে বিষয় না, মানে তারপরে যেহেতু মাসুদ ভাই এখন লাইভ করছিল, ওনারই মূলত লাইভ, সেই লাইভে আমি যেহেতু এখন উপস্থিত আছি দেখে কথা বলছি। তো এই ব্যাপারটা আমি 100%ই একমত এবং হয়তো বা তার থেকে একটু বেশিও হতে পারে, কিন্তু 100%-এর উপর তো কোনো পার্সেন্টেজ হয় না। কারণ এই একটা কথা হয়তো আমি বলার সময় বলতাম না, কারণ সবার তো চিন্তা ভাবনাটা এতটা গভীরতার ব্যাপার আছে, তো আবার আমরা অন্যভাবে হয়তো গভীরভাবে চিন্তা করি। কিন্তু এই কথাটা ঠিক যে ওখানে কতিপয় কিছু মানে যারা আছে নেতারা, তাদের ছাড়া ম্যাক্সিমাম সবাই যে মানে তাদের একটা বিএনপির সিটের জন্য, এই কথাটাও 100% ঠিক যে নাজির রহমান, জাতীয় পার্টির নেতা নাজির রহমান মঞ্জুর ছেলে আন্দালি পার্থ, উনি একজন ব্যারিস্টার এবং ওনার এই শিক্ষাগত যোগ্যতা বা ওনার যে নিজের যে ইন্টেলেকচুয়ালিটি, এটার ব্যাপারে আমার মনে হয় যে যারা ওনাকে চেনে তারা মানে তাকে খুব ভালোভাবেই মূল্যায়ন করে এবং ওনার বাবার থেকে ওনার কথা বলার মানে ক্যাপাসিটি বা ওনার যে মানে এমনি রাজনৈতিক দক্ষতাও ততটুকু দেখেছি এবং তার আগেও যখন
জি মানে টক শোতে আসতেন বা ওনার রাজনৈতিক প্রজ্ঞাটা অনেক ভালো, জি কিন্তু প্রজ্ঞা দিয়ে তো আসলে অনেক সময় অনেক কিছু হয় না, কারণ মনের মধ্যে যদি মানে দেশপ্রেমটা ওভাবে না থাকে বা রাজনীতি মেরুকরণে চিন্তা করে যে আমি এখন এদিকে যদি কথা বলি তাহলে আমি কিছু ফ্যাসিলিটি পেতে পারি, এবং অনেক নেতারাই মানে এই ধরনের যারা আছে মানে তারা অনেকেই এমন সুরে কথা বলছেন যে আরো দুজনের কথাটা আজকে পেপারে দেখে আসলাম যে তারা আমি অবশ্য ওনাকে অত্যন্ত পছন্দ করি এবং ওনার সাথে আমার পার্থক্যের সাথে তো সম্পর্ক নাই ওভাবে, সত্য কথা যেটা, কিন্তু ব্যারিস্টার ফুয়াদ ওনাকে আমি অনেক রাজনীতিবিদদের মধ্যে আমি অনেক পছন্দ করি, শুধুমাত্র যে উনি সুদর্শন বা উনি একজন ব্যারিস্টার সেরা না, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ উনি স্পষ্টভাষী, অনেক বছর পরে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবকে অনেক সময় অনেকে ভালো বলুক মন্দ বলুক, কিন্তু উনি কিন্তু খুব ভালো একজন বক্তা ছিল। জিয়াউর রহমান অনেক কথা বলতেন কিন্তু উনি অল্প কথা বলতেন দেখে ওনার কথা উনি আসলে ওই যে রাজনৈতিক নেতাদের যে বক্তব্যের যে স্পিডটা, যেটা আমাদের অনেক আগে একজন নেতা সেই উপাধিটা পেয়েছিল আব্দুর রশিদ তর্কবাগী, যে উনি এত ভালো বক্তব্য রাখতেন যে ওনার পদবী হয়ে গেছিল আব্দুর রশিদ তর্কবাগী। তো সেই শেখ মুজিবুর রহমান বা আরো যারা এরকম মানে এটা মানে রাজনৈতিক বক্তব্য দেওয়া বা রাজনীতি সম্বন্ধে মানে প্রপার ধারণা থাকাটাও অনেক অনেক যোগ্যতার বিষয়, তার জন্য অনেক প্রজ্ঞা দক্ষতা মেধার প্রয়োজন হয়। তো সেটা ব্যারিস্টার ফুয়াদের আছে এবং সেই ফুয়াদ ভাইও দেখা গেল যে দুঃখজনক ভাবে সেও সেদিন মানে বললো যে রাজনীতিতে এখন বিএনপির এখন ভালো সম্ভাবনা আছে বা এই ধরনের কিছু কথা বললো, যেটা আসলে মানে দুঃখজনক বলবো এই কারণেই, কারণ আমরা আমাদের মতো যারা রাজনীতি সচেতন বা রাজনীতিটা করি কিছুটা, তারা কিন্তু তাদের মতো নেতাদের উপরে অনেক ভরসা রাখি এবং তাদেরকে আমরা মনে করি যে রাজনীতিতে একটা আইকন। আর তাদের প্রধান তো তাদের যে সভাপতি আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ মুজিবুর রহমান মঞ্জু ভাই, উনি অত্যন্ত ভালো ভালো বলেন এবং ভালো দক্ষতা রাখেন, কিন্তু সেই তুলনায় তরুণ নেতৃত্ব যেরকম বারবার করে মাসুদ ভাই বলছিলেন বা রাজু আহমেদ খান আপনিও বলছিলেন যে সেখানে উনি খুব ভালো বলেন, যদিও এর মধ্যে বিজয় দিবস সম্বন্ধে একটা কথা বলেছেন তখন আমি বুঝতে পারিনি যে উনি আসলে কোন কারণে বলছেন বিজয় দিবস আমি মানি না। তো ওনারা যেহেতু ওনাদের মধ্যে কিছু রাজনীতিবিদ বা কিছু সচেতন নাগরিক যারা মানে চিন্তা করেছে যে যেহেতু মানে পাকিস্তানের কাছে যেমন আত্মসমর্পণটা তারা সঠিকভাবে অনেকেই নিতে পারেনি, কথাটা আসলে সঠিক, প্রসঙ্গে যাবো না। তো তার মেধার কথা বলছি যে উনি এত সুন্দর জানেন বোঝেন রাজনীতিটা, কিন্তু উনি কেন বলেন যে বিএনপি কে সমর্থন দিলে বিএনপি একমাত্র পারে সবকিছু সমাধান করতে পারে, এই ধরনের কথা ফেসবুকেও দেখেছি, পেপারেও আসছে। তো যাই হোক, এটাও তো তাহলে ওই মানে মাসুদ ভাইয়ের কথা শুরু এটাই বলা যায় যে পার্থ ভাইয়ের কথাটা যেটা বলা হয়েছে আন্তালি পার্থ, যে একটা সিটের কারণে বা একটা মানে বিএনপির কাছ থেকে কিছু সুবিধা পাওয়ার জন্য। আমি দুজনকে অত্যন্ত ভালো জানি বা শ্রদ্ধা করি, সে কারণে আমি হালুয়া রুটির ভাগে ওইভাবে বলবো না। আর এবি পার্টি এখন রাজনীতিতে অত্যন্ত একটা উদীয়মান এবং অনেক অগ্রসর একটি রাজনৈতিক দল। কালকে আমি সন্ধ্যার পরে আমাদের একটা প্রোগ্রাম ছিল সকালে, তো সন্ধ্যার পরে আমি বেশ কিছুক্ষণ আমাকে পরবর্তীতে আমাদের একজন নেতা খান মজলিস ভাই ফোন করে ডেকে এনেছেন। আমি এই ব্যাপারটা এবি পার্টির ব্যাপারটা নিয়েই কথা বলছিলাম, মানে আমাদের একজন ভাই, ওনাকে আপনারা হয়তো চিনতে পারেন, আমাদের জাতীয় শক্তির চেয়ারম্যান, আমাদের প্রিন্সিপাল শরীফ ভাইয়ের খুবই কাছের মানুষ। উনিও একটা দল করতেন এক সময়, পরবর্তীতে উনি শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। তাজুল ইসলাম ভাই, উনি এবি পার্টিতে রিসেন্টলি যোগ দিয়েছে এবং উনি যেহেতু অন্য পার্টি করতো বা অন্য করতো হঠাৎ করে আমার মনেও ছিল না, তারপর আমাদের আর একজন ভাই ওটা মনে করাই দিল এবং বললো যে এখন তো উনি আছে। তখন আবার বললো যে আপনি কেন দল চেঞ্জ করে গেলেন, তখন আমি আবার তাকে বললাম যে পার্টিটা নিজেদের গায়ে আপনার যুদ্ধাপরাধীদের মানে লেবাসটা লাগাতে চায়নি, দেশকে একটা মুসলিম মডারেট রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় এবং অনেক কিছু তারা মানে দেশের মানুষের পালস বুঝে অনেক কিছু তারা সমর্থন করে, যেটা অতীতের ইসলামিক দলগুলি আমি আসলে জামাত ইসলামকে বলছি না, জামাত ইসলামও হয়তো জায়গা থেকে অনেকটা বের হয়ে আসছে, এটা তো একটা বড় রাজনৈতিক দল,
কিন্তু ওই অতীতে যেরকম অনেক কথা বলা হতো যে স্বাধীনতা বিরোধী বা এরকম অনেক কথা বলা হতো, কিন্তু এবি পার্টিটা সম্পূর্ণভাবে আমি দেখেছি এই বিষয়টা অন্তত পক্ষে যে তারা এই ব্যাপারটা খুবই পরিষ্কার, এবং মঞ্জু ভাই এই ব্যাপারে অত্যন্ত সচেতন যে তারা রাজনীতি যে ইসলামিক বা অন্যান্য যে গোড়ামির বিষয় থেকে তারা দুজনেই বেরিয়ে এসেছে। এবং বারবারই বলছি, যদি বেশি ফোদেন কথা তো বলার কথা না, কিন্তু আমি এই কথার কারণে বলছি যে আমাদের অন্য নেতারা তো অনেক সিনিয়র, তাদের কথা বলা যায় না। এবং মাসুদ ভাইয়ের কথার সাথে আমি একমত এই কারণে যে আমি কালকে কয়েকটা চ্যানেলই আমার মনে হয় অন্তত পক্ষে সব চ্যানেলই তো ডক্টর ইউনূস সাহেবের এই প্রোগ্রামটা দেখানো হয়েছে। আমি মানে যে কটা চ্যানেল আমি সামনে পেয়েছি সব কটা চ্যানেলই আমি দেখেছি, এটিএন বাংলা, তারপরে চ্যানেল 24, তারপরে যমুনা টিভি, তারপরে আপনার এনটিভি, হ্যাঁ বাংলা ভিশন, আরো 2-3টা চ্যানেল দেখেছি যে ওখানে দেখানো হয়েছে যে, এবং দেখলাম যে আমরা তো অনেক নেতাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বা মাসুদ ভাই বলতে পারে যে আমরা অনেক নেতাদেরকে কিন্তু অত ভালো হঠাৎ করে বুঝবো না, বা বিএনপিরও কিন্তু সিনিয়র নেতা থাকার কথা, কিন্তু ওখানে দেখা গেছে কি যেসব নেতারা ছিল ম্যাক্সিমাম সব নেতাদেরকে আমি চিনি, এবং তারা সবচেয়ে বড় কথা চেনার বিষয়টা ওটাই বলতেছি যে আমি এজন্য ওই যে পার্থবের কথা উনি বলছেন যে একজনই মানে সংসদ সদস্য হওয়ার মতো, তো ওখানেও এরকম অনেকেই ছিল, যেমন ডক্টর ফরিদুজ্জামান ফরাদ ভাই ছিল, তারপরে তার সেক্রেটারি মোস্তফা ভাই ছিল, তারপরে মানে আপনার আরো এরকম মানে ওয়ান ম্যান পার্টির লোকেরা এক দুজন মানে অনেকেই আমি দেখলাম যে বিশেষ করে আমি আফ্রিক ভাইকে দেখেছি গণফোরামের অ্যাডভোকেট আফ্রিক, জব্দুল্লাদার আফ্রিক, আর হয়তো কারোর সামনে ক্যামেরাটা করিনি, তবে আমি ওইসব দলের এরকম লোক দেখিনি, কারণ গণফোরামের কিছু জনসমর্থন আছে, প্লাস গণফোরামের অনেক ভালো বিদগ্ধ অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর মতো নেতা আছে, কিন্তু যদিও ওনাকে আমি দেখতে পাইনি, মনে হয় ছিলেন না। ইরান ভাই ছিলেন, মোস্তাফিজুর রহমান ইরান ভাই ছিলেন, তারপরে এরকম মানে হরহামেশায় আমাদের তোপখানায় বা আমাদের প্রেস ক্লাবে যাদেরকে দেখা যায়। তারপরে আরো একজনকে দেখা গেছে ডাক্তার শামসুল আলম ভাই, যিনি একটা সমাজতান্ত্রিক মজদুর পার্টি করে, কিন্তু ওটার আবার দুই ভাগ, ওনার কিন্তু যে ভাগে আছে এটা ততটা জনসমর্থনও নেই, যদিও উনি লোক হিসেবে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো, অনেকেই তাকে পছন্দ করেন। মানে আমার কথা হইতেছে যে মানে অবশ্যই শামসুল আলম ভাই যাওয়ার যোগ্য, কিন্তু আমি মনে করি যে ডাক্তার শামসুল আলম ভাই এরকম সমাজতান্ত্রিক মজদুর পার্টির একটা অংশ করে, এরকম লোক যদি ইনভাইটেশন পায়, সেখানে আমাদের গ্রিন পার্টি রাজু আহমেদ খান ভাই, যিনি অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন, তার যে কথার যে মানে ধার, তার কথার যে দৃঢ়তা এবং কথার যে স্পিরিট, এটা কালকে প্রেস ক্লাবে প্রমাণিত হয়েছে। প্রেস ক্লাবে অনেক ধরনের মানুষ আছে যারা হয়তো বা প্রোগ্রামে তারা এমনি অ্যাটেন্ড করে, তারা মানে জাস্ট লোকজন মানে বাড়ানোর জন্য তারা থাকে, কিছু লোকজন থাকে যে অত বড় একটা হল, কিন্তু তারাও তো রাজনীতিটা করছে এবং তারা ম্যাক্সিমাম প্রোগ্রামগুলি করে দেখে তারা জানে, এবং যারা রাজনীতিবিদ ছিল বা রাজনীতি সচেতন যারা ছিল সবার কাছেই দেখা গেছে যে সবাই মুহুর্মুহুর তালি দিচ্ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে আসলে লাইভে এটা বলা ঠিক না, তারপর বলি যে আমি ব্যক্তিগতভাবে মানে আমাদের একজন অত্যন্ত বিশিষ্ট একজন মানে যিনি সঞ্চালনা করেন কিন্তু উনি আসলে সাংস্কৃতিক লাইনের লোক, উনি সঞ্চালনাটা ভালো করে করতে পারছিলেন না, কারণ উনি অনেকের নামটা ঠিক মতো জানেন না এবং অনেকের সাথে ওনার ব্যক্তিগতভাবে পরিচয় নেই। তা আমি তখন চিন্তা করছিলাম যে আমাদের রাজু আহমেদ খান ভাই এত ভালো বলেন বা উনি এই প্রোগ্রামটার পেছনে থেকে নেপথ্যে কাজ করেছেন এবং ওনার কারণে আমি কাজ করার এটার সাথে কাজ করেছি। তো এখানে তারা তো দেখছি বাদ যাচ্ছে, তাদের নামই তো নেওয়া হচ্ছে না। এছাড়া আরো অনেক সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দ ছিল যে তাদের নামটা সর্বশেষ এমনভাবে নেওয়া হচ্ছিল, এবং তারাও তো মানুষ, হঠাৎ করে যদি লাস্ট মুহূর্তে বলে এবং তাদেরকে যদি সময় ধরে দেওয়া হয় 2 মিনিট, যেখানে অনেকে কোনো বক্তা না, তাদেরকে কেউ চিনে না জানে না, বা যারা ওখানে মানে অথবা আমন্ত্রিত না, তারা যে মানে নেতা হিসেবে অগ্রহণযোগ্যতা না, ইস্যুটা কিন্তু জাতীয় শেষ করি কথাটা প্লেন ফিল্ড বলতেছি। তো সেখানে তারা এখানে ইনভাইটেশন পেয়েছিল, কিন্তু সেখানে আমাদের ভালো ভালো নেতারা কথা বলতে পারিনি। তো এই জন্য বলছিলাম যে লেভিং প্লেইং ফিল্ড, যে লেভিং প্লেইং ফিল্ড কয়েকটা কারণেই হবে না। এখান থেকে হবে না হচ্ছে যে আন্দালিক পার্থ বা আমাদের মোস্তাফিজুর রহমান ইরান ভাই বা আরো যারা, আমি অন্যদের নাম নাই বলছি কারণ তারা অনেক সিনিয়র, ডক্টর ফরিদুজ্জামান ফরাদ ভাই বা এরকম তারা, কিন্তু এবং একজন বিশিষ্ট আইনজীবী। তো কিন্তু তারাও একটা যে আমরা যদি বিএনপির পক্ষে থাকি বা এরকম মানে বা এরকম একটা বিষয় তাদের মধ্যে কাজ করছে, এবং পুরো গ্রুপটাই দেখা গেছে গণফোরাম বা কয়েকটা দল ছাড়া, এবং মাসুদ ভাই কথাটা যে কথাটা বারবার বলছিল যে কতিপয় নেতারা ছাড়া, কারণ সবসময় সব জায়গায় ভালো সবাই ভালো,
কিন্তু কারো যদি বিশেষ কোনো স্বার্থ থাকে, বিশেষ কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব যদি কেউ করতে চায়, এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম বা তার যে মেধা, প্রজ্ঞা, যোগ্যতা সম্বন্ধে আমি কোনো কথা বলবো না। তবে আমি এই কথাটা আমি বলবো, কথা যেহেতু ফুয়াদ ভাইয়ের কথা বলছিলাম যে সে খুব স্পষ্টভাষী, আমি স্পষ্টভাষী না হলেও সত্য কথা যদি আমি মানুষের সামনে না বলি তাহলে তো আসলে মানে লাইভ করা বা কোনো কিছু বলার মধ্যে কোনো মানে থাকে না। তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা কিন্তু অনেক সময় দেখি যে একজন মেহমান আমাদের ঘরে আসলে পছন্দ না হলে আমরা বলি হ্যাঁ ভালো, বা কিছু আত্মীয় স্বজন থাকে যারা, সেরকমই আমি শুরু থেকেই বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসক হিসেবে দক্ষতা উনি রাখেন না, এবং আমরা মানে মানুষকে খুশি করে আসলে রাষ্ট্র পরিচালনা কোনো খুশি করার কোনো বিষয় না। হ্যাঁ, এখানে একজন মানুষ অনেক মেধাবী বা প্রজ্ঞামান হতে পারে, এবং অনেকেই বলে যে উনি মানে, এবং অনেকে রাজনীতিবিদ আছে যে যারা লেখাপড়ার মানে মানটা তো তার দিয়ে তো আর দেশের মানুষের কথা তারা কতটুকু ভাবতে পারে, বা দেশের মানে পরিচালনা কেমন করে করবে বা দেশের কোনটা ভালো হবে, এটার জন্য একদম নোবেল বিজয়ী লোকের দরকার। তাৎক্ষণিক পরিস্থিতি তখন ছাত্ররা আন্দোলনের পরে কাকে বসাবে, কারণ তখন তো ছাত্ররাও তাদেরকে এতটা মানত না, তো বা আন্তর্জাতিকভাবে একটা চাপ ছিল, বা আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত লোক হিসেবে তো সে পূর্বেও ছিল, হয়তো বা ভবিষ্যতে, বর্তমানে আছে, ভবিষ্যতে হয়তো বা থাকবে, পরিস্থিতি যাই হোক না কেন আমি আশা করি। এবং আমি মনে করি যে উনি যেহেতু একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত মানুষ, ওনার সম্মানটা উনি সবসময় বজায় রাখা উচিত। কিন্তু আবার উনি আবার ওই যে সংস্কারের কথাটা বলেছিলেন, বা আরো কিছু কিছু ব্যাপার আছে, আপনারা কোনটা মানেন না, কিছু জটিলতা তৈরি করে দিয়েছিল। রাজনীতিবিদরা জটিলতা বোঝে না, তারাই সবচেয়ে ভালো জটিলতা বোঝে, কারণ রাজনীতি এ কারণেই রাজনীতি একটা মানুষ করে, আবার রাজনীতি কিন্তু পেশা না, আবার রাজনীতি এমন একটা পেশা যে এর উপরে কোনো পেশা হয় না। হ্যাঁ, কারণ রাজনীতি রাজার নীতি, এই থেকেই তো রাজনীতি কথাটা এসেছে। অতএব সেদিকে সুদৃষ্টি দেখতে হবে। এবং আমার মনে হয় যে, আমি কথা ভুলও হতে পারে, তারপরে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন কোনো পরিস্থিতির সম্মুখীন রাজনীতিবিদদের করা উচিত হবে না সে তারা বিএনপিকে সমর্থন করেই মন্তব্য করুক, বা নির্বাচনটাকে তারা এখনই চাচ্ছে এই কথাটাই বলুক, তাদেরকে এমন কোনো জটিলতার মানে দিকে তাদেরকে ধাবিত করা উচিত হবে না, যাতে করে তারা পরবর্তীতে প্রশ্নের সম্মুখীন হয়। কারণ আমরা একটা সময় দেখেছি, 11 সময় বা এরকম, যে যারা সংস্কারবাদী ছিল তাদেরকে, বা মানে সোজা কথা, যারা তত ওই আমলটাকে তারা বিরোধিতা করেছে, এরকম তোফায়েল আহমেদ বা এরকম আব্দুর রাজ্জাক সাহেব মারাই গেলেন, এরকম আরো অনেক সিনিয়র নেতারা বিভিন্ন দলে, তাদেরকে খুব কোণঠাসা করে রাখা হয়েছিল, এবং তাদেরকে অনেক ধরনের তারা অসম্মানিত তারা হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে চাই না, এবং অনেকেই ভালো যারা রাজনীতি সচেতন বা যারা রাজনীতির বা দেশের প্রতি তাদের একটা ভালো মন্তব্য তারা বলেছে যে শুধু তারা কেন দেশের কথা ভেবে তারা কেন মানে ঝামেলার মধ্যে পড়বে। সেক্ষেত্রে আমার মনে হয় যে নির্বাচনটা আসলে একটা মুনা ঝুলিয়ে রাখা হয়েছে, এবং লেভেল প্লেইং ফিল্ড। এখন যে কথা মাসুদ ভাই বলছে যে পরিষ্কার কয়েকটা কথা সে বলেছে, আমি এত অনেক কথা অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক বলছি, যে আসলে কোনো মানে যে সরকারটা বর্তমানে আছে সে সরকারটা এমনি সংবিধানে নিয়ে অন্তর্বর্তী সরকার, সে অন্তর্বর্তী সরকার কিভাবে করে তারা, এবং তাকে বসিয়েছেও ছাত্ররা একটা মানে তাদের পছন্দ মতো, যেহেতু আন্তর্জাতিকভাবে বা দেশীয়ভাবে ওনাকে কেউ ওনার ব্যাপারে কেউ প্রশ্ন তুলবে না, অতএব লেভেল ফিল্ড হওয়ার তো কোনো সম্ভাবনাই আমি দেখি না। এবং আমার মনে হয় যে কথা, আমি কিন্তু অনেক কথা বলি মানে জনগণের পালস বুঝে, এবং অনেক রাজনীতিবিদের সাথে মানুষ তো ছোট হলে অনেকের সাথে আমার কথাবার্তা হয়, এবং এটা আসলে হওয়া কোনোভাবেই সম্ভব না। এবং অনেকে তার সামনে হয়তো বলতে পারে না, বা মনে করে যে তার সাথে হয়তো একটা দূরত্ব তৈরি হবে, মোহাম্মদ ইউনূসের কথা বলছি, অনেক রাজনীতিবিদ এটা চিন্তা করে বা ভাবে যে উনি হয়তো বা ভালোভাবে নিবেন না, এ কারণে তারা অনেক কথা হয়তো তাকে তারা বলতে পারে না। কিন্তু আসলে তেমন কোনো দলও চায় না, ইভেন বিএনপি হয়তো বা চায় না। আমার মনে হয় যে অন্যান্য দলের নাম, বিএনপির নামটা বারবার নেওয়া উচিত, কারণ এখন মাঠের মধ্যে যে কয়টা বড় দল আছে তার মধ্যে বিএনপি অন্যতম। কারণ আমরা মানে একজন মুসলমান হিসেবে জামাত ইসলামী যেমন আগের থেকে অনেকটাই পরিশুদ্ধ, এবং জামাত ইসলামীকে আগে তেমন যেহেতু রাজনীতি করতে দেওয়া হয়নি, অতএব তাদের কিছু ট্যাগ লাগিয়ে দিয়ে যে তারা অমুক তমুক এগুলি বলে তাদেরকে রাজনীতি তাদেরকে অনেক সময় দূরে রাখা হয়েছে। তারাও হয়তোবা ভোটের বাজারে বা দেশ পরিচালনায় তারাও অযোগ্য, এটাও বলা যাবে না।
হ্যাঁ, কিন্তু সম্ভবত হয়তো বা দেশের মানে তারা রাজনীতি থেকে অনেক দূরে ছিল বা রাজনীতিটা করতে পারিনি সঠিকভাবে, যার কারণে তাদের জনসমর্থনও মানে তারা সেরকম মানে তাদের যতটুকু আছে তারা সেভাবে কখনো ভোট না দিতে দিতে তাদের ওই ওই জায়গা থেকে অনেক মানে অনেক যারা দেশের জনগণ যারা ভোটার তারা মানে হয়তো বা বিএনপি অন্য দলে তারা ভোট দিয়েছে বা আওয়ামী লীগে ভোট দিয়েছে। হ্যাঁ, তো সেখানে কিন্তু বিএনপি এখানে একমাত্র বড় দল, আর জাতীয় পার্টি তো আগে থেকেই একটা গৃহপালিত দল। এটা এ সম্বন্ধে আমার বা যারা মোটামুটি রাজনীতি বোঝে, যেমন আমাকে যদি কেউ বলে যে আমি জাতীয় পার্টি করি, আমার কাছে মনে হয় যে আসলে জাতীয় পার্টি করা আর আসলে এটা কোনো মানে একটা মানে এমনি হয়তো পার্টিতে ভালো লোক আছেন, কিন্তু জাতীয় পার্টিতে মানে একটা মেরুদণ্ডহীন পার্টি আমার কাছে মনে হয়। শুধু গৃহপালিত তো এইভাবে বলা হয় মেরুদণ্ডহীন পার্টি। তো ওটার জনসমর্থন কি আছে না আছে, তারা সবসময় মনে করে যে আমরা ক্ষমতায় গেলে কয়টা সিট পাবোই পাবো, ওইভাবে করে তারা একটা লিয়াজও করে সবসময় সেই দলটা বরাবরই করেছে। এবং আমাদের মাননীয় হোসেন মোহাম্মদ এরশাদ মানে যখন স্বৈরাচারী এই প্রসঙ্গে করবো আপনার জন্য সুবিধা হবে। এখানে কালকে প্রধান উপদেষ্টার ওখানে অনেকগুলো রাজনৈতিক দলে ইনভাইটেশন হয়েছে, সেখানে অনেক ছোট ছোট দলের অনুপস্থিতি আপনি লক্ষ্য করেছেন। সেই সাথে আমরা এটাও লক্ষ্য করেছি সম্ভবত এখানে জাতীয় পার্টি সহ আরো অন্যান্য কিছু দলকে বোধহয় ডাকা হয়নি। জাতীয় পার্টিকে ডাকা হয়েছে না? না, জাতীয় পার্টিকে ডাকা হয় দেখা গেছে হবে না, এই কারণে কিন্তু এখানে একটা প্রশ্নটা শেষ হয়নি। এখানে একটা প্রশ্ন করেছেন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফাহমিদা হককে চিনেন? উনি হচ্ছে তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের তৃতীয় মাত্রার জিল্লুর রহমানকে তো ছিলেন না, ওনার সহধর্মিনী ফাহমিদা হক। উনি স্ট্যাটাস দিয়েছেন যে এতগুলো মানুষের মধ্যে একজন মাত্র নারী দেখা গেল কেন, এখানে কি নারী সদস্যদেরকে আর দেখা গেল না কেন? এই বিষয়ে আপনি আপনার আলোচনার সঙ্গে সম্পৃক্ত করে কিছু বলবেন? আপনার সময় আর 1 মিনিট। আচ্ছা, দেখো প্রশ্ন অনেকগুলো করেছেন কিন্তু সময় 1 মিনিট, দেখ আমি তারপরে সংক্ষেপে বলবো। সেই হিসেবে ওই কথাটা শেষ করি যে ওই জাতীয় পার্টি এরকম একটা দল। তবে যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে বারবার করে বলা হচ্ছে, এবং আওয়ামী লীগ এখন রাজনীতি থেকে দূরে আছে, এবং যে ফ্যাসিস্ট দল মানে তারা আসলে ফ্যাসিস্ট এবং তাদের নিজেদের কৃতকর্মের ফলাফল তারা মানে হাতে নাতে অনেকটা পেয়েছে এবং ভবিষ্যতেও তারা পাবে। সেক্ষেত্রে তাদের সাথে যারা মানে লিয়াজু করে যারা মানে বিরোধী দল হিসেবে ছিল এবং তারা আবার সরকারেও ছিল, তো সেরকম দলকে ডাকা যে হবে না এরকম একটা প্রমাণ তো তারা নিজেরাই মানে তারা নিজেরাও পেয়েছে। কারণ তাদেরও অফিস, যদিও এটা খুব ন্যাক্কারজনকভাবে ছিল, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, হয়তোবা অন্যান্য অনেক মানুষই দেখেছে যে 32 নম্বরের ব্যাপারে কিছু মুষ্টিমেয় লোক ছাড়া অনেকেই দুঃখ প্রকাশ করেছে। বিদেশে মানে অনেক সমালোচিতই হয়েছে, বিশেষ করে আলোচনার পর। কিন্তু জাতীয় পার্টি অফিস পোড়ানো হয়েছে এ ব্যাপারে আসলে কিন্তু কেউ তেমন কোনো দুঃখ প্রকাশ করেনি যে এটা করা ঠিক হয়নি। যদিও আমি এটা একমত না, কিন্তু মানুষ মানে ওই জায়গাটার প্রতি সবারই আসলে কি মানে যেমন ধরেন একটা বাড়ি, যেমন এটা তো একটা স্মৃতিচিহ্ন বা একটা কিছু, হ্যাঁ, কিন্তু জাতীয় পার্টি যেহেতু এরকমভাবে সবসময় তার মানে রাজনৈতিক পরিচয়টা দিয়েছে, যার কারণে তাদের পার্টি অফিসটা পড়ানো হয়েছে। এই ব্যাপারটা অনেকে কথা মানে বলেনি এবং তারা মনে করেছে যে ঠিক আছে তাদের কিছু ভুল ছিল, যার কারণে সেটা হয়েছে। তো সেই হিসেবে তো বলা যায় যে জাতীয় পার্টিকে ডাকা হবে না। হ্যাঁ, আর নারী সদস্য দেখা যায়নি, তো আমি নিজে নারী হিসেবে বলতে পারি যে নারীদেরকে মানে লেজের সামনের সারি থেকে নারীর অংশগ্রহণ ছিল না। সামনের সারি কেন, আমার পিছনেও তো ছিল না। না, আমার তো মনে হয় একজনের বেশি নারী পায় নাই খুঁজে। না, আমি বলি একজন ছিল বা দুজন ছিল এটার জন্য না। আমি যতদূর জানি যে অন্যান্য অনেক যে কটা দল আছে এই পার্টিতে থাকতে পারে, কিন্তু নেতৃত্ব পর্যায়ে আছে কিনা আমি জানি না। অনেক দলেরই আমি জানি যে মূল কমিটির মধ্যে মহিলা সম্পাদিকা ছাড়া তারা কোনো সহসভাপতিও তেমন একটা রাখতে চান না। বিএনপি তো অবশ্যই একটা অত্যন্ত একটা মানে এই ব্যাপারে কমেন্ট করতে গেলে তো আমার একটা মানে দৃষ্টতা হবে, তাদের হয়তো অবশ্যই আছে, কিন্তু তারাও যখন গেছে সালাউদ্দিন সাহেব বা এরকম কেউ যেতে পারে, কিন্তু তারাও কোনো নারী প্রতিনিধি নিয়ে তারা তো যায়নি। সে কারণে অন্যান্যরাও তাদের তো আসলে লোকও কম। আমি আগেই বলেছি যে তারা মানে বলা উচিত না, তারপরে বলি অনেকে ওয়ান ম্যান পার্টি, তাদের হয়তো হাতে গোনা কয়েকজন লোক আছে। গণফোরাম নিতে পারতো, গণফোরামে কিছু আছে, কিন্তু তারাও নেতৃত্ব পর্যায়ে কিনা আমি তা জানি না। তো সবাই চায় কি নিজেকে ফোকাস করতে, তখন তারা কিভাবে যাবে মানে তাদের নাম লিস্ট হয়, অনেকে হয়তো বা মানে তাদের মধ্যে বাদ যায়। এবং আমার মনে হয় যে নারী সদস্য আসলেই ছিল কিনা, এবং মাসুদ ভাই যেমন বলেন বারবার করে যে অনেক সময় যেহেতুখানি ইসলামিক দলগুলিও থাকে, তারা অনেক সময় নারী প্রতিনিধি তারা পছন্দ করেন না। এখন রাজনীতিটা তো অনেকটা
মৌলবাদের দিকে অনেকটা মানে না গেলেও অনেকটা মানে ইসলামের নামে এই চর্চাটা হয় যে নারী নেতৃত্ব, অথচ বিগত দিনে আমরা নারী নেতৃত্বই দেখে এসেছি। এবং তবে ওখানে মেবি ছিল না বা থাকলেও তারা মানে একজনের বেশি পাওয়া যায়নি। একজন জার্নালিস্ট, খ্যাতনামা জার্নালিস্টের ওয়াইফ যখন স্ট্যাটাস দিয়েছেন যে একজনের বেশি নারী চোখে পড়েনি, তো সেক্ষেত্রে কি লেভেল প্লেইং ফিল্ড অনুসরণ করা হয়েছে? উনি তো বলেছেন, এখন আমার তো মনে হয় যে অতীতেও মানে ডক্টর ইউনূস যে কদিন দেখেছে তার মধ্যে থেকে যখন অন্যান্য দল গেছে বিএনপি সহ, বিএনপিতে তো অনেক লোক আছে যেখানে আমার তো মনে হয় যে নারী নেতৃত্ব তাদের ওখানে বেশি বিকশিত হয়েছে, যেখানে আপনার নীলুফার চৌধুরী মনির মতো নেত্রী আছেন, অ্যাডভোকেট পাপিয়ার মতো নেত্রী আছেন, যেখানে শামা ওবায়দের মতো একজন তুখোর একজন নেত্রী আছেন, যেখানে নিপুণ রায় যদিও একটু জুনিয়র এরকম নেত্রী আছেন, যেখানে মানে অনেক তাদের নেত্রীর অনেক বড় বড় নেত্রী যারা আছেন তাদেরকে তারা যে কোনো একজনকে তারা চুজ করে নিতে পারতেন যে ঠিক আছে আমরা। এবং এটা কিন্তু যেমন এই কথাটা বারবার আমাদেরকে বলেন, এবং আমি একজন বিশিষ্ট রাজনীতিবিদ প্লাস একজন আইনজীবী সুব্রত চৌধুরী, যে 30% এই কথাটা আর একজন বলেন জাসদের ডাক্তার মোস্তাক ভাই। এছাড়া আমি তেমন মানে আমিও তো ছোট মানুষ, অনেকের সাথে আমার কথা হয় না, কিন্তু আমি তেমন কোনো নেতাদেরকে বলতে শুনিও নাই যে 30%, মানে ওই রকম কিছু কথা আছে যে মানে মুসলিম সমাজ তো চায় নারী প্রতিনিধির অংশগ্রহণ কমে যাক। না, মুসলিম সমাজ চায় কিনা এটাও তারা মুখে বলেনি। আপনার সঙ্গে আসবো, আমি দুটো কথা শেষ করি। মুসলিম সমাজ চায় না, আসলে মুসলিম সমাজের মানে রাজনীতিটা একদিকে ভালো যে তারা নারীদেরকে মনে করে যে নারী যেন সেখানে যে এমন একটা মানে কোনো পরিস্থিতির মধ্যে না পড়ুক, মানে তারা নারীর সম্মানের জন্যই তারা চিন্তা করে অনেক কথাই বলেন। কারণ অনেক এই যেমন কিছুক্ষণ আগেও আমার এক ছোট ভাই আমার সাথে শেয়ার করছিলেন যে রাজনীতি করলে পরে মানে নারীরা আমাকেও বলছিলেন যে সব কিছু করতে পারবেন কিনা। তো নারীর রাজনীতি করা, নারীর মানে সামাজিক কাজে থাকা, এটা আসলে মানে এটার একটা মানে পলিসিটা অনেক সময় নির্ধারণ করতে হয়, এবং এটা যারা বিশেষ করে যারা ইসলামিক দল করে তাদের কিন্তু তারা একরকম ভাবে ভাবেন। তবে আমি মনে করি যে তাদের এটা ভাবাটার কথা না, কারণ আজকে আলোচনাটা হচ্ছিল তারা যেহেতু এক্সকিউজ মি, আজকে আলোচনার বিষয়টা মনে করে দিই পার্টিসিপেন্টদের, মানে বিশেষ করে যারা দেখছিলেন আর কি পার্টিসিপেন্ট, তো আমরা যারা ভিউয়ার্স, যে লেভেল প্লেইং ফিল্ড এইটা নির্বাচনের অন্যতম শর্ত, এবং সেই সাথে আপনি এই আলোচনার লেভেল প্লেইং ফিল্ডও রাখবেন, সবার সমান অধিকার। যেহেতু নারীরা ইতিমধ্যে এখানে সমানভাবে ভাগ করা হয়নি, অনেক নারী প্রতিনিধি নাই, আপনি যেহেতু নারী নেত্রী জন্য আপনার কাছে প্রশ্নটা করেছেন। আমি শেষ করি, আমি তো ওটাই বলছিলাম যে আপনি তো কথাটা শেষ করতে দেননি। লেভেল প্লেইং ফিল্ড আসলে ওইটাই বললাম যে আমি তো কথার মধ্যে বলে ফেলেছি যেটা সম্ভব না, যে আসলে এবং ওটা মনে হয় ওরা তারা করবেও না, যে এবং এই কারণেই তারা যে আমরা সমস্যা করতে চাই বা কিছু তারা বলছে যে এটা তো আপনারা কারা কারা সমর্থন করেন, তো এই কারণে তারা মানে মানে এটা আসলে সম্ভব না। এবং অতীতেও দেখেছি যে কোনো যে সরকার যে থাকে তার অধীনে নির্বাচন হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হয় না, এবং তারা চায় তাদের যে প্রতিনিধিত্ব ধারাবাহিকভাবে পরবর্তীতেও বজায় রাখতে, যেভাবেই হোক তা মানে, কিন্তু সেটা কখনোই কাম্য কারো না। তো সেক্ষেত্রে তাদের একটা অন্য একটা পরিকল্পনা করা উচিত যাতে করে লেভেল প্লেইং ফিল্ড হয়, এবং সেইভাবে করে তাদের নির্বাচনটাকে তারা পরিচালনা করার চিন্তা করে সবাইকে সমান অধিকার। হ্যাঁ, এবং আমার মনে হয় যে গ্রিন পার্টি আছে, মুসলিম সমাজ বা আরো যারা যে সমস্ত কিছু আরো অনেক পার্টি আছে, শুধু এগুলি না, আরো অনেক ভালো ভালো পার্টি আছে, যেমন আমি বাংলাদেশ জাসদের কথা বললাম, বা আরো অনেক রেজিস্টার্ড পার্টিও আছে যারা যেমন ধরেন গণফ্রন্ট, এরকম অনেক পার্টি আছে। তাদেরকে আবার বলা হয়েছে, আসলে বলা ঠিক না যে নির্বাচনে কারা গেছে, মানে নির্বাচনে যাওয়া মানে একটা অপরাধ আমার মনে হয় সেই। কিন্তু মুসলিম সমাজ গ্রিন পার্টি কিন্তু সেই অপরাধও তারা মানে দুষ্ট না, অর্থাৎ কেন কোন কারণে আসলে মানে তাদের কিছু মানে লিস্ট থাকে কিনা যে আমরা এদেরকে দেখে ডাকবে, বাইরে ডাকবো না, সেই পার্টিটা আমরা হচ্ছে বাপে খেদানো মায়ে তাড়ানো ছোটখাটো পার্টি। যাই হোক, এখানে একটা মিনিট আমি সংযোজন করে দিই আপনাকে। যেমন আমি নাগরিক ঐক্যে 5 বছর ছিলাম, তাই না, ভাসানী অনুসারী পরিষদে ছিলাম, সেখানে বড় বড় পোস্টেই ছিলাম, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলাম, নাগরিক ঐক্যে তখন আমি ভার্চুয়ালি কাজ করতাম, যুগ্ম সমন্বয়ক ছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক মিটিং মিছিলেও থাকতাম। তখন আমি অনেক বড় নেতা ছিলাম। যখন আমি গ্রিন পার্টিতে আসলাম তখন আমি বড় নেতা না, আমি খেতা হয়ে গেলাম।
মানে নেতা কখন খেতা হয়, যখন নিজের পায়ে হাঁটে। এজন্য ওই কোনো সার্ভারে আমাদের নাম নেই, আমার রেজিস্ট্রেশন থাকুক বা নাই থাকুক, মানে আমরা ধোপে টিকি না। এখন আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে কি কি নিয়ম ফলো করে, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে যে কাদেরকে দাওয়াত দিয়েছে, এইটা কিন্তু একটা বিরাট ধরনের গবেষণা হতে পারে। না, এটাই তো আমি বললাম যে তাদের কিছু পছন্দের দল আছে এবং তারা জানে যে এই দলগুলি ডাকলে তাদের মন মতো করে তারা কথা বলবে, তারা সেভাবে করে প্রোগ্রামটা পরিচালনা করতে পারবে। অন্যরা আসলে পরে হয়তো অন্য কোনো ধরনের প্রশ্ন করে তারা বিব্রত হতে পারে। তাদের নিজেদের সুবিধার জন্যই তারা অনেক দলকে হয়তো ডাকেনি, এটাই মূল, এটাই কারণ হবে। এছাড়া অন্য দলকে কারণ ওই যে বললাম যে তারা ওই ফরহাদ ভাই সহ যেমন আরো যে কয়েকটা দল, মানে যদিও আপনার পিপলস পার্টিটা রেজিস্ট্রেশন নাই, কিন্তু অনেক রেজিস্ট্রেশন ছাড়াও পার্টি বেশিরভাগই আছে। ভাসানী অনুসারী পরিষদ গিয়েছে, রেজিস্ট্রেশন নাই। তারপরে পরিষদটা দীর্ঘদিন ধরে হাসনাত কায়েম গিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে। তারা দীর্ঘদিন না, তারা গণতন্ত্র মঞ্চে আছে তাই না, সেটা ছাড়া না, সেটা তো আছেই। প্লাস তারা একজন রাজনীতিবিদ হিসেবে তাদের নাম তারা অনেক নিজেদেরকে নিজেদের মানে জায়গা করে নিয়েছেন। সেগুলো ফিরুল ইসলাম বাবলু ভাই বা অ্যাডভোকেট হাসনাত কায়েম, ওনাদের ব্যাপারে আমার মনে হয় যে সবাই মানে মোটামুটি আমজনতার পার্টিও গিয়েছিল, ওরা কিন্তু 1 মাসও বয়স নেই। আচ্ছা, আপনার কাছে যতই শুনি ততই আমি মুগ্ধ হই। একজন নারী নেত্রী হিসেবে আপনি অনেক খবর রাখেন, এবং সেই নারী নেত্রী হিসেবে আপনার কাছে আমি নালিশ করেছি যে 3য় মাত্রা জিল্লুর রহমান ভাইয়ের ওয়াইফ ফাহমিদা হকের স্ট্যাটাস থেকে আমার মনে কষ্ট লেগেছে যে সেখানে কোনো নারী নেত্রীর উপস্থিতি নাই বললেই চলে, একজন থাকতেও পারে। তো যাই হোক, আপনার কাছে আগামীতে আবার আসবো। মাসুদ ভাই, আপনারা যে নারী বিদ্বেষী মনোভাব আপনাদের মধ্যে যে নেই তা আমরা আগেও জানি, আপনারা নারীদেরকেও পার্টিসিপেন্ট চান, কিন্তু নারীদের একটু মানে একটু কম দেখতে চান। এটার আপনি আগের এপিসোডে আপনি বলেছিলেন যে এবার এই সরকারকে ধন্যবাদ দিয়েছিলেন যে না, বা এই নির্বাচন পদ্ধতি সংস্কার আন্দোলনকে ধন্যবাদ দিয়েছিলেন যে না, আমাদের একটা কথা শুনেছে, তারা নারী পার্টিসিপেন্ট, নারীদের যে শর্ত 30% শর্ত বা যাই হোক, সেই শর্ত তারা শিথিল করেছে। তো অনেকেই বলাবলি করেছে যে আপনার নারী বিদ্বেষী, কিন্তু আমি তো মনে করি না আপনি নারী বিদ্বেষী না, আপনি এর পার্সেন্টেজ কমাতে বলেছেন। তো এখন এই লেভেল প্লেইং ফিল্ডের যে আলোচনা, এই আলোচনায় অনেক কিছু উঠে এসেছে, যদিও আমাদের বুদ্ধি জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আমরা অনেক কিছু হয়তো বুঝি টুজি না, হয়তো এরকম বলেন অনেকে আমরা ওয়ান ম্যান পার্টি কেউ বলে, আবার অনেকে ওয়ান ম্যান পার্টি হলেও যেমন আন্দা আলী এমন পার্থক্য কথা আপনি বলেছেন, তারপরেও কিন্তু তিনি অনেকের পছন্দের তালিকা আছেন। মানে একজন ব্যক্তি যদি ঠিকঠাক মতো কথা বলতে পারেন, সেই কথাগুলো কিন্তু ওই পার্টিতে একটা ইম্প্যাক্ট থাকে, তো ওই পার্টি ভবিষ্যতে বড় হবে। আচ্ছা, আপনার কাছে আমি শেষ 2 মিনিটের বক্তব্য আশা করছি এই বিষয়ে। গ্রিন পার্টির লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের অন্যতম শর্ত। তো নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড, এখন দেখেন প্রথমে প্রশ্ন করেছেন ডিম আসবে না মুরগি আসবে, তার মানে আপনি চাচ্ছেন যে জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে। সেখানে আমি বলেছি যে নিঃসন্দেহে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, কারণ স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন সামাজিক যারা আছে দল করে না, যারা সমাজে প্রতিষ্ঠিত অনেকে আছে, সম্মানী ব্যক্তি, তারা অংশগ্রহণ করতে পারে। কিন্তু দলীয় ভাবে যখন প্রভাবিত হয় তখন এই নির্বাচনটা আসলে নিরপেক্ষ থাকে না। তো এই জন্য যারা এমপি থাকে তখন তাদের একটা প্রভাব থাকে। তো যার পদ্ধতিতে দেখা যায় যে নির্দলীয় যে নির্বাচনটা বলি আমরা, সেটা নির্দলীয় হয়ে ওঠে না, নিরপেক্ষ। হ্যাঁ, অতএব এই নির্বাচনটা নিঃসন্দেহে জাতীয় নির্বাচনের আগে হওয়া প্রয়োজন, নাম্বার 1। নাম্বার 2, আপনি যে লেভেল প্লেইং এর কথা বলতেছেন, এই লেভেল প্লেইং তো তখনই হবে যখন দলীয় সরকার থাকবে না, নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হবে। দলীয় সরকার থাকলে তার লেভেল প্লেইং করা সম্ভব হবে না, নাম্বার 1। এখন আরেকটা বিষয় যেটা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, দলের রং পড়ে গেছে, ছাত্রদেরকে প্রমোট করছে, এটা
অনেক অনেক কথা অনেক রকম বলতে পারে। না, এটা অনেক অনেক রকম বলতে পারে। সেটা হলো অনেকে কেন বলবে, আপনি জানেন না যে ছাত্র সংগঠনের যে নেতৃত্ব, এখানে ছাত্র সংগঠনের নেতৃত্ব বলতে সরকার থেকে যাচ্ছে। এই যে তো পদত্যাগ করার কথা, কি নাম ওর, তারা তো সরকারের, সে তো রাজনৈতিক দলে যাচ্ছে। এখন আমি এই কথাও যদি বলতে যান যে যাদেরকে নিয়ে কালকে আসলে চিফ অ্যাডভাইজার এই মিটিং করেছে, এরা তো আন্দোলনে ব্যর্থ রাজনৈতিক দল। তাহলে এরা তো গত 15 বৎসরে শেখ হাসিনা এই যে স্বৈরাচার ফ্যাসিস্ট, তাকে তো তারা ক্ষমতা থেকে সরাইতে পারেনি। ব্যর্থ বলবেন কেন? আমরাও তো ছিলাম না, আমরাও তাহলে ব্যর্থ না? আমরা ব্যর্থ, আমরা সফল কেন? আমরা নাগরিক মঞ্চ নিয়েছিলাম না? না, আমরা তো আন্দোলনে ছিলাম, আন্দোলন করেছি। না, আমরা ব্যর্থতা স্বীকার করতে হবে, কারণ আমরা যেহেতু তাকে আন্দোলন করে সরাইতে পারিনি, এখানে আমরা সফল বলবো। আমি এখানে একটা কথা বলছিলাম কিছুদিন আগে, যে ভালো প্লেয়ার অনেক সময় সবসময় গোল দেয় তা না, বলটা তো বানিয়ে দিয়েছে। সে বলটা বানিয়ে দেওয়ার পরে তো না গোল দিচ্ছে ছাত্ররা। না, আসলে বল বানানো শিকার, এখানে বলা যাবে না বল তারা বানায় দিচ্ছে, কারণ এই আন্দোলনটা টোটালি কোটা সংস্কার আন্দোলন থেকে উৎপত্তি। অতএব এখানে এই যে এই রাজনৈতিক দলগুলো যারা আছে, এখানে জামাত ছাড়া আমি দেখি নাই, একমাত্র জামাত ছাড়া বাকি যে দলগুলো, জামাতের এখানে বিভিন্ন ভাবে তারা পেট্রন করেছে ছাত্রদেরকে, ইসলামী ছাত্র শিবিরের। কিন্তু বাকি যে দলগুলো, যে বিএনপি বলেন বা বিএনপির সাথে অন্য অন্য সমমনা জোট বলেন বা 12 দলীয় জোট বলেন, বা তারা যে অবস্থান ছিল, তারা আপনি দেখেন এই যে ছাত্র জনতার এই যে মেসাকার গুলো হলো 5 আগস্টে, আপনি 5 আগস্টে অর্থাৎ 4 তারিখে না 5 তারিখে যাইয়া এই সমমনা জোট 12 দলীয় জোট তারা চূড়ান্ত পর্যায়ে কিছু মাঠে নেমেছে। কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত এই সমমনা জোট বলেন, 12 দলীয় জোট বলেন, বিএনপি বলেন, তারা প্রকাশ্যে ভাবে কোথাও মাঠে বিএনপি তো প্রকাশই করছে না, আমাদের ছিল না। তারা বলেছে এই আন্দোলনে। এখানে একটা পয়েন্ট ধরে দিই আপনাকে, আমি একটা পয়েন্ট ধরে দিলে বলতে সুবিধা হবে। আপনারা মাইক ধরলে ছাড়তে চান না, মানে পয়েন্টটা হচ্ছে এটাই যে এখানে তো শুধু ছাত্র ছিল না, সেখানে জনতা ছিল না। এই জনতার মেজাজটা যে চড়া হয়েছে, তার যে উপাত্তগুলি, তাদের মেজাজ চড়া হওয়ার কারণে, মানে কিছু কারণ তো থাকতে হয়, তাই না? একবারই তো আর চোলা এইসব কিছু ফুটে যায় না, অনেক তাপ লাগে। তাই তাদের মাথা গরম হওয়ার পিছনে ওই 15 বছরের ত্যাক্ত অভিজ্ঞতা বা তাদের অত্যাচার, হামলা মামলার এই ইফেক্টটা আছে না? আপনি একদম উড়িয়ে দেবেন কি না? এটা তো আমি নিঃসন্দেহে আসে, আমি এটা বলি নাই যে আছে। তো আমি যে কথাটা বলতেছিলাম যে দেখেন এই 4 তারিখ 5 তারিখের আগ পর্যন্ত এই যে বড় বড় নেতা যাদেরকে নিয়ে এই যে চিফ অ্যাডভাইজার মিটিং করলেন, তারা আপনি একটা পত্রিকার একটা পাতা দেখাইতে পারেননি যে ছাত্র জনতার পক্ষে তারা একটা বিবৃতি দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আন্দোলনকে কেন্দ্র করে মাঠে তো নামেইনি, বড় জোর একটা বিবৃতি দিবে এই যে অবৈধভাবে এই গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে আপনার হলো মিটিং করে 14 দলীয় জোটের মিটিং এর সিদ্ধান্ত নিয়ে তারা সেনাবাহিনী নামাইলো অবৈধভাবে। তো তখনও কিন্তু কোন রাজনৈতিক দল, এই যে যাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে, যে সেনাবাহিনী নামানোরা এইভাবে বৈধ হয় না, এটা আগে অধ্যাদেশ জারি করে প্রেসিডেন্টের মাধ্যমে এটা জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী নামাতে হবে। তারপরে সেনাবাহিনী মাঠে নামায়। প্রথমে যে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে অবস্থান নেয় নাই, সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। কোন দল কোন প্রেস ব্রিফিং দেয় নাই? আপনারা দিয়েছিলেন? অবশ্যই আমরা দিয়েছি। আমরা 24 তারিখে যখন বাংলাদেশ মুসলিম সমাজ, আমি নিজে জুলাইয়ের 24 তারিখে 25 তারিখে দেখবেন, এখনো পত্রিকার পাতা উল্টায় তো সেখানে লেখা আছে যে দেশ ও জনগণের স্বার্থে সেনাবাহিনীকে শেখ হাসিনার আঁচল ছেড়ে জনগণের পক্ষে অবস্থান নিতে হবে। তাহলে তো আপনারাই তো একমাত্র, দেখা যাচ্ছে যে অনেকগুলো দলের থেকে আপনারা অনেক ধাপ এগিয়ে, যে আপনারা একটা প্রেস রিলিজ দিয়েছেন এবং সেখানে সেনাবাহিনীকে গাইডলাইন্স দিয়েছেন, কিন্তু এখন এরা এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো এখন আপনারা চিনে না। হ্যাঁ, আমি সেই কথাই বলতেছিলাম যে যেদিন আমার এই বিবৃতিটা প্রকাশ করা হলো, সেই দিনই প্রথম চট্টগ্রাম থেকে সরাসরি সেনাবাহিনী বলল যে আমরা জনগণের পক্ষে আছি। আচ্ছা, ঠিক আছে, আমরা জনগণের পক্ষে থাকবো। এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে সেনাবাহিনী তাদের জনগণের পক্ষে অবস্থান নিল। শেখ হাসিনার তখন কমান্ডিং তারা
আর পালন করতেছিল না। এরপরে তো 3 তারিখে জানেন যে সেনা সভা হলো, সেনা সভায় সিদ্ধান্ত হলো যে সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে। এরপরে মূলত প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এখন এই পর্যন্ত যে ম্যাচাকার গুলা হলো, এই ম্যাচাকারের এগেনিস্টে এই যে যাদেরকে নিয়ে প্রফেসর ইউনূস সাহেব মিটিং করলেন, যাদেরকে নিয়ে সংস্কারের ব্যাপারে আলোচনা করলেন, এদের তো একটা বিবৃতি আমরা কোনো পত্রিকায় দেখিনি। বরঞ্চ এই যে বড় যারা স্টেক হোল্ডার দাবি করে বিএনপি, তারা বলেছে যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মির্জা ফখরুলের বক্তব্য। এখন দেখা যায় যে শেখ হাসিনা পলায়নের পরে এখন তারা হয়ে গেছে এই সরকারের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এই আন্দোলনের বড় স্টেক হোল্ডার। এখন না, এখন এই প্রশ্নগুলো কে করবে? আসল ঘটনা হলো কি, আমি যে বারবার বলি, এরা তো দেশ ও জনগণ নিয়ে চিন্তা করে না। এদের তো এই চিন্তা থাকে না। এরা চিন্তা করে এরা ক্ষমতা যাবে, মন্ত্রী হবে, দামি গাড়ি হাঁকাবে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করবে। তো এরা যদি দেশ নিয়ে জনগণ নিয়ে ভাবতো, তাহলে অবশ্যই যখন এই কোটা সংস্কার আন্দোলনটা একটা যৌক্তিক আন্দোলন, ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন জানায়, তারা রাজপথে তাদের সাথে শরিক থাকতো এবং নির্দেশ দিত যে সারা বাংলাদেশের সমস্ত বিএনপি নেতা কর্মীরা তোমরা রাজপথে এই ছাত্রদের সাথে মাঠে নামো। তারা তা না করে বলছে কি যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মানে অর্থাৎ ওটা একটা মিথস্ক্রিয়া, ওটা অবস্থা বুঝে ব্যবস্থা। কিন্তু এই সরকারের অন্যায়, অত্যাচার এবং ফ্যাসিবাদ আচরণের বিরুদ্ধে তারা ছিল, এটা ঠিক। হয়তো সেই মুহূর্তে সিচুয়েশনটাকে অন করেনি না। আপনি যেটা বলবেন, আমি ম্যাক্সিমাম দেখেছি গত 15 বছর ধরে বিএনপি যখন সরকার সুবিধাজনক অবস্থায়, আমি তো জানি যখন একটা প্রোগ্রাম করার কথা সরকারের নির্দেশ মাইনে তারা প্রোগ্রাম করতো। আচ্ছা, সরকারের নির্দেশ মাইনে যদি প্রোগ্রাম করা হয়, যদি এসবিআইএনএসআই গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের উপরে, গোয়েন্দা সংস্থাগুলোর অনুমতির উপরে যদি প্রোগ্রাম করে, তাহলে কখনো ওই সরকারের পতন ঘটানো সম্ভব? কোনোদিনই সম্ভব। বোঝা যাচ্ছে যে বিএনপির আচরণের মধ্যে অনেক ভদ্রতা ছিল না। আপনি দেখেন এই 15 বছর ধরে বিএনপি নিজ মেরুদণ্ডে, নিজ শক্তিতে কোন প্রোগ্রামটা করেছে বাংলাদেশে? তারা পুলিশের যে পারমিশন, ইনফরমেশন, এটাতে তারা অবে করেছে। এটা তো একটা আপনার রাজনৈতিক দলের এটা নরম ভালো দিক না। না, কেমনে ভালো দিক? আপনার এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে, এখানে কি পুলিশের কোনো পারমিশন নিয়েছে? আচ্ছা, আর যদি পুলিশের পারমিশন নিয়ে ছাত্র জনতা আন্দোলন করতো, তাহলে কি শেখ হাসিনার পতন ঘটতো? মানে আন্দোলনের বিষয় না, বিভিন্ন সমাজসেবীদের ক্ষেত্রে পারমিশনের রেওয়াজটা অনেকে ফলো করেছে। কেন ফলো করবে? আচ্ছা, আমি আজকের আলোচনা এখানে শেষ করব, কারণ এই আলোচনা শেষ হইয়াও হইল না শেষ। আপনি বারবারই বলছেন বিএনপি বা অপরাপর তাদের যুগপথের অন্য দলের কথা বলছেন। তাদের এই ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটার যে স্পিরিট, সেটা তারা তখন ধারণ করেনি। তারা হয়তো মনে করেছিল যে এই ছাত্র জনতা হয়তো বা এই আন্দোলনে হার মানবে না। আসলে ঠিক তা না। তারা ভেবেছে ছাত্র জনতা হেরে যাবে, শেখ হাসিনা টিকে যাবে, তাহলে আমরা আবার শেখ হাসিনার রোশানলে পড়বো, এই ভয়ে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেন। আমি সেটা বলছি, এটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগ্রাম হওয়ার কথা, সেটা তারা করেছে এবং সেটার জন্য তারা অনেক হামলা মামলার শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, এটাকে অস্বীকার করবার জন্যই। তবে ছাত্ররা যে পথে আন্দোলন করেছে, বিপ্লবী আন্দোলন, সেই আন্দোলনটাকে ছাত্রদেরকে এককভাবে করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তার মানে ছাত্রদের স্পিরিট এবং ছাত্রদের যে আমি আপনার আসবো, আপনি এত অস্থির হয়ে গেলে তো হবে না ভাই। আপনার সবাই জানে আপনি একটা অনেক ভালো মানের রাজনৈতিক দল, আপনি মাইক কেড়ে নেবেন কেন? আমি বলতে চাচ্ছি যে ছাত্রদের যে স্পিরিট, তারা যে তার দাবি দেওয়া নিয়ে লাস্টে 9 দফা থেকে 1 দফায় চলে গেল, এটার বিরুদ্ধে কিন্তু বিএনপি ছিল না বা বিরোধী দলটা ছিল না, কিন্তু তারা তাদেরকে একা একা মাঠে খেলতে দিয়েছে। দেখি কত দূর। কারণ যেহেতু একটা পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলন করেও এই সরকারকে কুপকাত করতে পারেনি, যখন দেখা গেল যে ছাত্ররা একটি বিধ্বংসী রূপ ধারণ করে এই সরকারকে কুপকাত করছে, তখন তাদেরকে এককভাবে ক্রেডিট দেওয়ার জন্যই হয়তো এই দলগুলো তারা চুপচাপ ছিল, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ছিল তা না। আপনি বলেন 1 মিনিটে শেষ করে দিবেন। আমি বলতে চাইছিলাম যে বিগত এই যে জুলাই আগস্টের যে ফাইনাল রাউন্ড 5 তারিখে চরমনাই পীরের নেতৃত্বে উনি তো বিশাল মিছিল নিয়ে গণভবনে গেলেন। তাহলে সেখানে বিএনপি এখন দাবি করে যে তারা এই আন্দোলনের মূল চালিকা শক্তি,
তাহলে মির্জা ফখরুল সাহেব সেদিন কোথায় ছিলেন? তিনি কেন তার বহর নিয়ে না, না। গণভবনে গেলেন না? না, না, আমি সেদিন তো দেখেছি গণ অধিকার পরিষদের রাশেদকে, তারা গেছে, আমি ছিলাম গণভবনে সেদিন। আমি দেখেছি রাসেল মিছিল নিয়ে তারা গণভবনে প্রবেশ করেছে, তারপরে ইসলামী আন্দোলন প্রবেশ করেছে, আমরা প্রবেশ করেছি। ওই বিএনপির তো মির্জা ফখরুল সাহেবকে তো আমরা দেখি নাই সেদিন মিছিল নিয়ে গণভবনে বা গণতন্ত্র মঞ্চে দেখেছেন? গণতন্ত্র মঞ্চকেও দেখি নাই, না, কিন্তু বা সমমনা জোট তাদেরকেও দেখি না। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি তো এভাবে 12 দলীয় জোট তাদেরকেও দেখি। এভাবে বায়বীয় ভাবে ব্যাখ্যা করলে তো হবে না। রাজনৈতিক দলগুলো একটা নর্মস থাকে, কিন্তু হ্যাঁ, সেই নর্মসের মধ্যে তারা আন্দোলন করেছে, আমলার শিকার হয়েছে, তারা নির্যাতনের শিকার হয়েছে। এবং বিএনপি যখন দেখলো যে বাঘ আমাকে আক্রমণ করেছে, তখন ইতিমধ্যে সিংহ এসে হাজির। তখন বিএনপি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সিংহ বাঘকে কিভাবে কুপঘাত করে সেটা দেখছিল। তার মানে বাঘের বিরুদ্ধেই কিন্তু বিএনপি ছিল। তো যাই হোক, আপনার আলোচনা শুনে যতই শুনি ততই মুগ্ধ হই, মাঝে মাঝে বিরক্তও হই, কারণ আপনি বারবার বিএনপির বিরুদ্ধে বলছেন। তাহলে আপনার বিএনপির সাথে আমরা তো যুগপৎ আন্দোলন করেছিলাম নাগরিক মঞ্চ থেকে। যাই হোক, ইসলামিক দলগুলো যত বেশি অ্যাগ্রেসিভলি গণভবনে ঢুকে পড়েছিল, আপনি বলেছেন নূররাও ঢুকেছিল, রাশেদরাও ঢুকেছিল, আপনারাও গিয়েছিলেন, সেভাবে হয়তো বিএনপি ওইভাবে গণভবনে আক্রমণ করেনি, কিন্তু বিএনপি তার স্পিরিট ধরে রেখেছিল। বিএনপি তার রাজনৈতিক যে বিনম্রতা, রাজনৈতিক যে মানে কি বলে সংস্কার, এটা ধরে রেখেছিল। এবং বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, বিএনপির সঙ্গে অনেকে যুগপৎ করেছে। বিএনপির যুগপথের তালিকায় আপনার নাগরিক মঞ্চকে আপনি অনেক চেষ্টা করছেন, পরে তারা ঠিকঠাক মতো ঢোকার আগেই দেশ স্বাধীন হয়ে গেছে। যাই হোক, আমরা বিএনপির এই সরকার বিরোধী মানে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সাথে ছিলাম, আছি, কিন্তু তারপরেও আমাদের কিন্তু ওই এই সরকার ডাকে না, কারণ আমরা ওই বিএনপির ওই যে তালিকা, সেই তালিকায় আমরা ঢোকার আগে দেশ স্বাধীন হয়ে গেছে। আমরা তো তেল মারতে পারি না, এখন আমরা তেল বেচি। আপনাকে অসংখ্য তেল মারি না, আমরা জনগণের স্বার্থে রাজনীতি করি, দেশের কল্যাণে রাজনীতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এই সরকার ডাকতো, যদি আমরা বিএনপি, ওরা ওই যে সমানা দল 12 দল, ওরা যখন বিএনপি যেটা বলে ওটা জি হুজুর জি হুজুর, তাদের তো নিজস্ব কোনো শক্তি নেই। আমরা তো দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি। আপনি বিএনপি এত ঘন ঘন বদনাম করলে তো আপনার জীবনও ডাকবে না। শুনেন, আমি কিন্তু বিএনপি আমার ভাই ডাকার দরকার নেই, আমি জনগণের সাথে রাজনীতি করি, সেখানে ডাকতে চাই। আমি কিন্তু গ্রিন পার্টির পক্ষ থেকে বিএনপি কোনো বদনাম করতে চাই না, কারণ বিএনপি অনেক হামলার শিকার, অনেক নির্যাতনের শিকার, এবং দোষ ত্রুটি ভুল ত্রুটি তো থাকতেই পারে। কিন্তু বিএনপি এখনো পর্যন্ত, যদিও মানে বিএনপিকে যে পথে হাঁটছিল, মানে একটি ফ্যাসিস্ট সরকারকে অবদমিত করার জন্য, আমরাও সেই পথে হাঁটছিলাম, যার কারণে পথের মিল হওয়াতে আমরা কিন্তু আসলে বিএনপির লোক না, বিএনপির সাপোর্টারও না। পথ মিলে গেছে, উনিও যাচ্ছে মক্কার দিকে, আমরাও যাচ্ছে মক্কার দিকে, বলে আমরা সবাই হজের যাত্রী, এরকম একটা কথা। বিষয় হলো কি, আমরা বিএনপির সাথে যুগপথে যাওয়ার মূল কারণটা ছিল কি একটা, সেটা একটা সিংহ যখন গর্তে পড়ে, তখন ওই সিংহ যখন গর্ত থেকে বের হতে চায়, তখন কে তার শত্রু সেটা চিন্তা করে না, আমাকে কে উদ্ধার করবে, এটাই আমরা চাচ্ছিলাম। যে আমরা এই সারা জাতি যেরকম শেখ হাসিনার গর্তে পড়ে গেছি, আমরা সমস্ত দেশটাকে শেখ হাসিনা গ্রাস করছে, সবাই এখন এই গ্রাস থেকে উদ্ধার হতে গেলে, যেহেতু বিএনপি প্রধান বড় রাজনৈতিক দল, সবাই মিলে তার সাথে আমরা একত্রিত হয়ে শেখ হাসিনার হাত থেকে আমরা মুক্তি করা, মানে সিংহের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি বিএনপি বাঘ, আপনি শিয়াল, আমি বিড়াল, আমরা একত্রিত, আমি বিড়াল, কেউ ইঁদুর, কেউ বাদুর, মানে আমরা সবাই মিলে ওঠার পরে আর চিনতেছি না কেউ করে না, এটা ঠিক না। তবে আমাদের যুগপৎ আন্দোলনের স্পিরিট ধরে রাখার জন্য আমাদের সামনে যাতে একটি জনগণের প্রতিনিধির হাতে মানে ক্ষমতা হস্তান্তর হয়, সেজন্য জনগণ যাদের পছন্দ করবে তারাই আসবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংস্কার শেষে, হ্যাঁ, প্রয়োজনীয় সংস্কার শেষে, তবে সেটা আপনার লম্বা টাইম নিলে হবে না, শর্টকাটে ডিসেম্বরের মধ্যে সংস্কার শেষ করে দিয়ে নির্বাচন দেন। এবং আমরা চাই লেভেল, ডিসেম্বরে সংস্কার কমপ্লিট হয় তাহলে নভেম্বরে হতে পারে, লাগে সংস্কার যদি বাড়তি সময় লাগে, সংস্কার 1 মাসেই করা যায়। এই সংস্কার মানে 54 বছরের আপনার জরাজীর্ণ একটা দেশকে, যার যেখানে সব ভিত্তি ধ্বংস করে দিচ্ছে, সেখানে আপনি 6 মাস 1 বছর, ঠিক আছে 6 মাস বললাম, ডিসেম্বরের মধ্যে সংস্কার শেষকে নির্বাচন হোক, এত দেরি করার সময় নেই, কে কোন দিন বাঁচে হালুয়ারুটি প্রয়োজন নাকি দ্রুত, আমাদের হায়াত কদ্দুর আছে বলা মুশকিল। আমরা একটু মানে এই আমাদের অভিষ্ট গন্ধ দেখতেছেন, ক্ষমতার গন্ধ না, দায়িত্ব, আমরা দায়িত্বে যেতে চাই, এবং এই দায়িত্বে যাওয়ার পরেও বাকি কিছু সংস্কার আমরা চাই যে রাষ্ট্রীয় একটা সংস্কার হোক,
তারপরে যায় সংস্কার তো প্রাথমিকভাবে অনেক কিছু হয়েছে এবং আবার বিএনপি কে দিয়ে আশা নাই যে বিএনপি আপনি বোধহয় আপনি মনে হয় কথা বাড়াচ্ছেন, মানে ফিনিশিং দেওয়ার কোনো কায়দা পাচ্ছি না। মানে আমি আসলে এত বড় সঞ্চালক না, আপনাকে থামিয়ে দিয়ে আমি স্টপ করে দেবো। আমি বলতে চাচ্ছি যে যতটুকু সম্ভব কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত। কারণ হলো যে সবার একটা ধৈর্যের বাঁধ ভেঙে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই না, আপনাকে সংস্কার কর্ম শেষ হলে তারপর আপনি গণতান্ত্রিক অধিকার আপনার না চাওয়াটা স্বাভাবিক। আপনি 100 বছর পরেও বলতে পারেন, আপনার বলার রাইট আছে, চাই না আপনার বলার রাইট আছে, কিন্তু আপনার হাসির মধ্যে অনেক দুষ্টুমি হাসি লক্ষ্য করছি। আপনি এটা বিলম্বিত করছেন কেন? 2029 সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা থাকতো, তাহলে নির্বাচন কোথায় চাইতেন আর 42 পর্যন্ত? তাইলে আচ্ছা, ভালো থাকেন। আগামীতে আমরা এই বিষয়গুলো একটু অপেক্ষা করেন না 2029 পর্যন্ত। মনে করেন যে এখনো শেখ হাসিনা ক্ষমতায় আছে, না না আমরা এখনো আপনার এই প্রস্তাব আমি ব্যক্তিগতভাবে গ্রিন পার্টির পক্ষ থেকে মেনে নিতে রাজি না। আমিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এর মধ্যে যতটুকু সম্ভব সংস্কার করে নিতে হবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নির্বাচন চাই ডিসেম্বরের ভিতরে, তবে আমরা কি চাই? গণপরিষদের নির্বাচন চাই, যেটা হলো রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজন, সংবিধান সংস্কারের জন্য প্রয়োজন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং গণপরিষদের নির্বাচন আমরাও চাই, কিন্তু সেই সাথে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর চাই দ্রুততম সময়ের মধ্যে। এবং আমরা চাই যে যাতে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হয়। ধন্যবাদ। আজকে আলোচনা গ্রিন পার্টির লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের অন্যতম শর্ত। এখানে আমরা আবার এরপরে আবার লাইভে আসবো। আপনাদের অসংখ্য সহস্রাধিক শাখা আছে, বিষয়ভিত্তিক শাখা আছে। মুখ নিয়ে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।